হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকে আমাদের 2 নম্বর ক্লাস। সো 10টার সময় আমাদের এই ক্লাসটা শুরু হয়ে গেল। সো গত ক্লাসে আমরা ডিনামিক শুরু করেছিলাম। সো ফার্স্ট ক্লাসে তোমরা সবাই ছিলে। সো আজকে সেকেন্ড ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করব। ফাইন, কী অবস্থা তোমাদের? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ফাইন। সো 1-2 মিনিটের মধ্যে স্টুডেন্টরা সবাই চলে আসলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। সো লাস্ট দিন আমরা কিছুটা অংশ পড়ছিলাম, তারপরের অংশগুলো আজকে দেখব। সো ফার্স্ট থিং ফার্স্ট, সো তোমাদের প্রথম ক্লাসের পরে কতগুলো নোট করতে দেওয়া হয়েছিল। সো তোমরা বেশ কিছু নোট পোস্ট করছো। সো বেসিক্যালি এই যে নোট করার যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে গিয়ে আমাদের পুরো কোর্সে থ্রু আউট দ্য ইয়ার নিজের ডেফিনেটলি করতে হবে। পোস্ট না করলেও অ্যাটলিস্ট খাতাতে আমরা এটা মেনটেন করব, ঠিক আছে? ফাইন। আচ্ছা, ওকে। তো সবাই যুক্ত হয়ে যাও, আমরা ক্লাস শুরু করে দিব। তো সেই ক্ষেত্রে তোমরা একটু দেখো যে সাউন্ড ঠিক আছে কি না। ওকে, আই থিঙ্ক অল গুড। 2 নম্বর ক্লাস। সো 10টার সময় আমাদের এই ক্লাসটা শুরু হয়ে গেল। সো গত ক্লাসে আমরা ডিনামিক শুরু করেছিলাম। ফাইন, তাহলে চলো আমরা আস্তে আস্তে করে ক্লাসের দিকে যাই। সো প্রথম দিন আমরা কতগুলো স্ট্র্যাটেজি দেখছি, কিছু অংশ দেখছিলাম। তার ভিতরে যে অংশটা আমরা প্রথম দিন দেখছি সেটা হচ্ছে একমাত্রিক গতির সূত্রগুলো অ্যাপ্লাই করে কিভাবে, সেই প্রসেসটা আমরা দেখছিলাম। সো একমাত্রিক গতিতে অনেকগুলা স্পেসিফিক কাইন্ডের অঙ্ক থাকে। তার মধ্যে আমরা একটা জনরার অঙ্ক করছি যে গতির সমীকরণগুলোকে কিভাবে করে আমরা ব্যালেন্স করতে পারবো, ঠিক আছে? ফাইন। সো আজকে আমরা এর পরের অংশগুলো দেখব। সো যে সমীকরণ আমরা দেখছিলাম, এফ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। সো এই সমীকরণগুলোকে আমরা কেমনে করে ভেক্টরের মাধ্যমে একমাত্রাতে প্রেজেন্ট করতে পারবো সেটা দেখছি। ওকে, সো আজকে আমরা প্রথমে এইটা রিলেটেড কয়েকটা গ্রাফ দেখব। সো এই চ্যাপ্টারে আমরা যখন পড়বো তখন দেখব যে অনেকগুলা গ্রাফিক্যাল ম্যাথমেটিক্স থাকে, মানে গ্রাফ দেওয়া থাকে, ওই গ্রাফ থেকে আমাদেরকে অঙ্ক সলভ করতে হয়। ওকে, ফাইন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই গ্রাফগুলো একটু দেখে নিতে হবে। ওকে, সো গ্রাফগুলোর ভিতরে সবার আগে যে গ্রাফটা ইম্পর্টেন্ট, আমরা বেগ সময়ের গ্রাফ দেখব। বেগ বনাম সময়। তো কোনো একটা বস্তুর বেগের সঙ্গে সময়ের যে সম্পর্ক আছে সেটার উপরে ভিত্তি করে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গ্রাফ দেখতে পাবো। আচ্ছা, অনেকে বলতেছো সাউন্ড কম, বাট আমার কাছে তো সাউন্ড ঠিক মনে হচ্ছে। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, আই থিঙ্ক ঠিকই আছে। ওকে, অল গুড। ওকে, ফাইন। সাউন্ড ঠিকই তো আছে। তোমরা অনেকে বলতেছো সাউন্ড কম। ডিভাইসে সাউন্ডটা একটু বাড়ায় দেখো। আই গেস সাউন্ড ঠিক আছে। ওকে, ফাইন। সাউন্ড ঠিকই তো আছে। তোমরা অনেকে বলতেছো সাউন্ড কম। ডিভাইসে সাউন্ডটা একটু বাড়ায় দেখো। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আসো আমরা হচ্ছে গিয়া বেগ এবং সময়ের কতগুলা গ্রাফ দেখব। তো প্রথমেই সবথেকে ইজি যে সমীকরণটা আছে সেটা হচ্ছে সমবেগে যখন বস্তু চলে, সমবেগে। তো আমরা জানি সমবেগে যদি বস্তু চলে সেই ক্ষেত্রে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না, মানে বস্তুর বেগটা কনস্ট্যান্ট থাকে, বস্তুর বেগ চেঞ্জ হয় না। মানে সময় চেঞ্জ হইলেও বস্তুর বেগ চেঞ্জ হবে না। তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের সবার জানা আছে মেজরিটি। লেটস সে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই এক্স অক্ষ বরাবর আমরা সময় নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে গিয়া বেগ নিলাম। তাহলে সেই ক্ষেত্রে এটা তো আমরা বুঝতেছি সমবেগে যখন আসলে একটা বস্তু চলবে তখন বস্তুর বেগটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট হবে। ওকে, তো বস্তুর বেগ যদি কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে সময়ের সঙ্গে এটা চেঞ্জ হবে না। তাহলে বুঝতে পারতেছো, লেটস সে
একটা নির্দিষ্ট সময়ে বস্তুর বেগটা ছিল ভি, এরপরে যতই সময় বাড়বে বস্তুর বেগ আর চেঞ্জ হবে না। তার মানে দেখতেছো সময় ঠিকই বাড়তেছে, বস্তুর বেগটা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, এইটা উপরে যাচ্ছে না বা নিচে আসতেছে না, দ্যাট মিন্স বেগের মানটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে গিয়ে সমবেগে যখন বস্তু চলে তার বেগ এবং সময়ের গ্রাফ। তো এই টাইপের গ্রাফ দেখলে আমরা সবাই তো আসলে এটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো এটা গেল। এরপর যদি বেগটা সমবেগ হয় এবং হচ্ছে গিয়া ত্বরণ থাকে, যদি সমত্বরণে গতিশীল হয়, আমরা কয়েকটা গ্রাফ দেখে তারপরে অঙ্কের মধ্যে যাব। তো প্রথমেই কয়েকটা টপিক একটু পড়ে নিচ্ছি, ওকে, তারপরে আমরা একটু আলোচনা করব। ওকে, ফাইন। তাহলে সমত্বরণে যখন বস্তু চলে তখন আমরা জানি বস্তুর বেগটা চেঞ্জ হয়, লাইক ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ওকে, তো আমরা বুঝতে পারতেছি আদি বেগ যদি ইউ হয় তাহলে সময় যত যায় তত বেগটা বাড়তে থাকে, ত্বরণ ইন্টু সময় এতটুকু পরিমাণ বেগ বেড়ে যায়। তার মানে এই যে বেগটা আছে এই বেগটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তাহলে এইটার গ্রাফটা আমাদের রাখতে হবে। ওকে, আচ্ছা, সো এইটার গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা সরল রেখার যে সমীকরণ আছে সেটার হেল্প নিতে পারি। আমরা সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এইটা সবাই জানি, রাইট? 9-10-এ আমরা এটা সবাই পড়ছি যে সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে এই জায়গা থেকে সমীকরণটা কীরকম হয়, লেটস সে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষে আমরা এক্স আর ওয়াই অক্ষে ওয়াই থাকলে আমরা জানি এটা একটা সরল রেখার সমীকরণ এবং এই সমীকরণটা হবে হচ্ছে এই রকম। ওকে, এই সমীকরণটা এরকম হবে। সো এইখানে ওয়াই অক্ষকে যতটুকু উচ্চতায় কাটে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়া সি, এই ধ্রুবকটা, রাইট? আর এই এম হচ্ছে গিয়া ঢাল। আমরা এই সরলরেখার যদি ঢাল নেই, এটা হচ্ছে ডেল এক্স, এটা ডেল ওয়াই। সো আমাদের এটা জানা আছে এই কোণটা থিটা হলে ট্যান থিটাকেই আমরা ঢাল বলি, ট্যান থিটাকেই ঢাল বলি, আর এই ট্যান থিটা ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আমরা সবাই জানি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে যদি আমরা খেয়াল করি আমরা যে গ্রাফটা আঁকবো ওই গ্রাফটা হচ্ছে বেগ এবং সময়ের গ্রাফ। তাহলে বেগ এবং সময়ের গ্রাফ হলে এটাকে একটু ঘুরে এভাবে লেখা যাবে, দেখো ভি ইকুয়ালস টু এ টি প্লাস ইউ। এইভাবে যদি আমরা লিখি ভি ইকুয়ালস টু এ টি প্লাস ইউ, তাহলে দেখো এই ভিকে আমরা ওয়াই অ্যাক্সিসে বসাবো আর এই টিকে আমরা এক্স অ্যাক্সিসে বসাবো। তাহলে এই এটাই হচ্ছে গিয়া ঢাল আর এই ইউটা হচ্ছে গিয়া সি, ধ্রুবক। তার মানে বুঝতেছি এটা একটা সরল রেখার সমীকরণ হবে। ওকে, তো সরল রেখার সমীকরণ হলে এক্স্যাক্টলি এরকম একটা গ্রাফ হবে। ওকে, এটার গ্রাফটা আমরা এখানে যদি আঁকি, লেটস সে এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমরা নিব হচ্ছে গিয়া সময় আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিচ্ছি বেগ। তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ, তাহলে সরল রেখার সমীকরণ তো এরকম হবে, এটা আমরা জানি। তাহলে এই সরল রেখাটা যে ধ্রুবক বা যে ওয়াই অক্ষে ছেদ করছে সেটা কিন্তু হচ্ছে গিয়া ইউ এর সমান, দেখো সিটা ইউ এর সমান, মানে এটা আদিবেগ। আর বুঝতেছো এই সরল রেখার যে ঢাল সেই ঢালটাকেই আমরা বলতে পারবো, এটা যদি থিটা হয় সেই ঢালটাই হচ্ছে গিয়ে ত্বরণ, যে ত্বরণে এটা গতিশীল। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি এই গ্রাফটা সমত্বরণে গতিশীল হলে এরকম একটা সরল রেখা হবে। ওকে, তাহলে আমরা দুইটা কেস এইখানে বুঝতে পারছি যে বেগ সময়ের গ্রাফ সমবেগে চললে এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা হবে এবং সমত্বরণে চললে এমন একটা সরল রেখা হবে যেটা ওয়াইকে হচ্ছে গিয়া কাটবে। ওকে, ফাইন।
তাহলে এইখান থেকে কিছু ছোট ছোট অঙ্ক আসে, তো আমরা এবার ওই অঙ্কগুলো দেখব। এইটা আমরা মেজরিটি জানি বা জেনে রাখবো যে বেগ সময়ের গ্রাফ, বেগ সময়ের গ্রাফ এর আবদ্ধ ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রফল সরণ নির্দেশ করে, সরণ নির্দেশ করে। সো আমরা যদি একটা বেগ এবং সময়ের গ্রাফ পাই তাহলে এটাতে যে আবদ্ধ ক্ষেত্রফল থাকবে এটা হচ্ছে সবসময় সরণ নির্দেশ করবে। সো এই ব্যাপারটা আমরা 9-10-এ অলরেডি দেখছি, তারপরেও এখানে হচ্ছে গিয়ে আমরা একটু রিলেট করে নিতে পারি। যেহেতু আমরা জানি এস ইকলস টু ভিটি, সরণ মানে বেগ ইন্টু সময়, তাহলে চিন্তা করে দেখো যে বেগ এবং সময়ের গুণফল দ্বারা আমরা সরণ বুঝি, তাহলে কোনো একটা গ্রাফে যদি এক্স অক্ষ বরাবর বেগ বসাই আর ওয়াই অক্ষ বরাবর সময় বসাই, বা উল্টা মনে করো ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ বসাইলাম আর এক্স অক্ষ বরাবর আমরা সময় বসাইলাম, তাহলে দেখো এক্স এবং ওয়াইয়ের গুণফল কিন্তু একটা ক্ষেত্রফল ইন্ডিকেট করবে। লেটস সে এইভাবে বুঝো যে আমরা এক্স অক্ষ বরাবর সময় নিছি আর ওয়াই অক্ষ বরাবর বেগ নিছি। সেই ক্ষেত্রে যদি এরকম একটা গ্রাফ হয়, ইনকেস এরকম গ্রাফ হয়েছে, তাহলে এইটার আবদ্ধ ক্ষেত্রফল কি ইন্ডিকেট করে? আবদ্ধ ক্ষেত্রফল দ্বারা বোঝাবে এইটা এক্স, যেটাকে আমরা সময় বলতেছি, আর এটা হচ্ছে ওয়াই, ওয়াইটাকে আমরা বেগ বলতেছি। তাহলে দেখো সময় এবং বেগ গুণ করা মানে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রফলটা পাওয়া, এই ক্ষেত্রফলটা পাওয়া মানে হচ্ছে গিয়ে আমরা বেসিকলি এই ক্ষেত্রফলটা যে পাইলাম, বেগ এবং সময়ের গুণফল দ্বারা তো সরণ বুঝায়, মানে এই আবদ্ধ ক্ষেত্রফলটা একটা সরণ বুঝাবে। তাহলে আমরা যখনই বেগ সময়ের গ্রাফ পাবো তখনই সেখান থেকে সরণ বের করতে পারবো। তো এরকম কিছু অঙ্ক দেখবা যে আসে এমসিকিউ আকারে, যে একটা বেগ সময়ের গ্রাফ থাকে, ওখান থেকে আমাদেরকে বের করতে হবে যে সরণ কতটুকু হয়েছে একটা নির্দিষ্ট সময়ে। ওকে, লেটস সে এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে বেগ আছে, মানে বেগ সময়ের একটা লেখ। সো দেখো এইটাতে একটা বেগ সময়ের লেখ আছে এবং এই লেখটা কীরকম সেটা বলে দিছে। লেটস সে এই বিন্দুটা 3, এটা 5, এইটা 7, এটা 10 এবং এইটা 5। ওকে, সো এরকম একটা গ্রাফ আছে। সো আমাদের কাছে বলল যে 10 সেকেন্ডে অতিক্রান্ত সরণ নির্ণয় করো, 10 সেকেন্ডে বস্তুর সরণ কত হবে সেইটা বের করতে হবে। ওকে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা 9-10-এ করছি। সো যা যা টপিক আছে প্রত্যেকটা টাইপের অঙ্কই আমরা প্রথম দিকে দেখব, আস্তে আস্তে যখন হচ্ছে গিয়ে আমরা ক্লাস বাই ক্লাস আগাবো তখন হচ্ছে গিয়া আমাদের অঙ্কের কাঠিন্য বাড়বে বা গভীর টপিকে যাব। ওকে ফাইন, তাহলে এই অঙ্কগুলো তো আমরা জানি, রাইট? সো আমরা এখানে দেখতেছি যে বেগ দেওয়া আছে এবং ওয়াই অক্ষে দেওয়া আছে হচ্ছে গিয়া সময়, তার মানে বুঝতেছো এটা বেগ সময়ের গ্রাফ, এবং আমরা অলরেডি এটা জানি যে বেগ সময়ের গ্রাফের আবদ্ধ যে ক্ষেত্রফল সেটাই সরণ। তার মানে আমরা বুঝতেছি এখানে যতটুকু ক্ষেত্রফল আবদ্ধ হবে সেটা বের করলেই আমরা সরণ পেয়ে যাব। ওকে, তাহলে দেখো এইখানে যদি আমরা সরণ বের করতে চাই মোট 10 সেকেন্ডে, প্রথমে
আমরা এইখানে 3 সেকেন্ডে সরণ পাবো। দেখতেছো এই যে ক্ষেত্রফলটা, এইটা একটা ত্রিভুজ। ওকে, তাহলে এই 3 সেকেন্ডে এই আবদ্ধ ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি। দেখো খেয়াল করো যে ভূমিটা হচ্ছে 3 আর উচ্চতা হচ্ছে 5, দ্যাট মিনস হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা গেল প্রথম ক্ষেত্রফলটা। এইটা দ্বারা বোঝায় 3 সেকেন্ডে কতটুকু সরণ হয়েছে সেটা। ওকে ফাইন। দেন এরপরে খেয়াল করো যে এই জায়গাতে একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল আমরা পাবো। এটা হচ্ছে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত সরণটা। ওকে, তাহলে দেখতেছো এই যে আয়তক্ষেত্র আছে এইটার ক্ষেত্রফলও আমরা বের করে ফেলতে পারবো। এটা 3 থেকে 5-এ গেছে, দ্যাট মিনস 3 থেকে 5 মানে এখানে 2, আর এটা উচ্চতা হচ্ছে গিয়া 5। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রস্থ ইন্টু দৈর্ঘ্য। ওকে, তাহলে 2 ইন্টু 5, 2 ইন্টু 5। তাহলে আমরা 5 সেকেন্ডে মোট সরণ বের করতে পারছি। এরপর এবার দেখো 5 থেকে 7 সেকেন্ডে এইখানে একটা ক্ষেত্রফল আবদ্ধ করছে, যেটা আবার একটা ত্রিভুজ। এখানে দেখলেই বুঝতেছো এটা একটা ক্ষেত্রফল এবং এটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এইটার ভূমি 5 থেকে 7-এ গেছে মানে এখানে 2 আর উচ্চতা 5, দ্যাট মিনস হাফ ইন্টু ভূমি হচ্ছে 2 আর উচ্চতা 5। তাহলে আমরা 7 সেকেন্ড পর্যন্ত সরণ পেয়ে গেছি। এইবার এইখানে একবারে আমরা বের করতে পারবো এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখান থেকে একবারে বের করতে পারবো। বাট এইখানে একটু খেয়াল করতে হবে যে লাস্টের যে অংশটা আছে এই অংশটা কিন্তু মাইনাস, মানে এখানে সরণটা মাইনাস হয়েছে। এর আগেরগুলো সব পজিটিভের দিকে ছিল বেগটা, দ্যাটস ওয়াই সরণ ছিল পজিটিভ। আর এখানে দেখো বেগটা হচ্ছে গিয়া -5, মানে উল্টা দিকে বেগটা, দ্যাটস ওয়াই এই সরণটা মাইনাস। সোজা কথা, যে ক্ষেত্রফল নিচে থাকবে সেই ক্ষেত্রফলটা মাইনাস হবে। যেমন বুঝতেছো এইটা উপরে আছে, এটা প্লাস, এটাও উপরে, এই সরণটাও প্লাস, এটাও এক্স অক্ষের উপরে, এটা প্লাস, বাট এই ক্ষেত্রফলটা মাইনাস। এবং এটা ক্ষেত্রফল হবে -12 ইন্টু ভূমিগত। দেখো 5 থেকে 7-এ গেছে, 7 থেকে 10-এ গেছে, 7 থেকে 10-এ গেছে মানে এখানে 3, আর এটার উচ্চতা কত? উচ্চতা বলে দিছে 5, মানে ওই -5ই মাইনাসটা সামনে আসছে, তাহলে এখানে উচ্চতা 5। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো 10 সেকেন্ড পর্যন্ত সকল ক্ষেত্রফল আমরা নিয়ে ফেলছি, মানে আমরা 10 সেকেন্ডে মোট সরণ কত হবে এটা বের করতে পারছি। ওকে, সো ক্যালকুলেটরে তোমরা এই ক্যালকুলেশনটা সবাই করে ফেলতে পারবা। ওকে, তাহলে মোট সরণের ভ্যালুটা আসবে $15 মিটার। তাহলে এই টাইপের অঙ্ক যদি আমাদের আসে সেই ক্ষেত্রে জাস্ট ক্যাচ হচ্ছে এটা, বেগ সময়ের গ্রাফ আসলে আর যদি সরণ চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে গ্রাফটার আবদ্ধ ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল যদি নিচে থাকে তাহলে ওই ক্ষেত্রফলটা মাইনাস নিব, তাইলেই আমরা নির্দিষ্ট সময়ে সরণ বের করে ফেলতে পারবো। ভেরি গুড, এই তো সবাই আনসার করতে পারছো। ওকে, লেটসে এই কেসগুলা অনেক সময় এরকম হবে যে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে, বাট ওই স্টেটমেন্টটাকে আমরা গ্রাফ এঁকে তারপরে হচ্ছে গিয়া সরণ বের করতে পারবো। যেমন এই অঙ্কটা খুবই কমন, দেখবা বইয়ে এই অঙ্কটা অনেকবার আছে, নিউটনিয়ান মেকানিক্সে বেশিবার আছে। তো ওই অঙ্কটা আমরা গ্রাফের মাধ্যমে সলভ করব।
দেখো স্টেটমেন্টটা আমি হাতে লিখছি, সবাই আমার সঙ্গে সঙ্গে তুলে ফেলবা। সো এখানে দুইটা ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে। ওকে, সো দেখো এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করতে পারবো, বাট আমরা যদি চাই এটা গ্রাফ দিয়েও করতে পারবো। খেয়াল করো এখানে যেটা বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করছে। সো ফার্স্ট কেস, গাড়িটা স্থির অবস্থায় ছিল এবং সমতরণে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 5 সেকেন্ড চলছে। এরপরের যে 2 সেকেন্ড তখন আর ত্বরণে চলে নাই, তখন সে সমবেগে চলছে। এর পরবর্তী 4 সেকেন্ডে ব্রেক করে থেমে গেছে। সো বুঝতেছো, আমরা এখানে প্রথমে বেগ এবং সময়ের গ্রাফ আঁকবো। দেখো নর্মালি প্লেস করলে আমরা গ্রাফটা খুব সহজেই বুঝে যাব। এক্স অক্ষে আমরা সময় নিচ্ছি এবং ওয়াই অক্ষে বেগ নিলাম। তাহলে দেখো প্রথমে আছে স্থির অবস্থায়। তাহলে স্থির অবস্থায় যদি থাকে তাহলে একদম শুরুর বিন্দুতে যখন সময় শূন্য তখন গাড়ির বেগটা কত? শূন্য। এরপরে সে সমতরণে চলছে। সমতরণে চললে কি হবে? যদি আদি বেগ শূন্য হয় সমতরণে চললে, আমরা কিছুক্ষণ আগেই গ্রাফ দেখছি এইখানে যে সমতরণে চললে গ্রাফটা এরকম হয়। আর এই দূরত্বটা হচ্ছে আদি বেগ। এখন যদি এই আদি বেগ শূন্য হয় তাহলে বুঝতেছো এই বিন্দুটা মূল বিন্দুতে চলে আসে, এরকম একটা সরলরেখা হয়। ওকে, যদি আদিবেগ থাকে তাইলে কিছুটা উপরে হবে, বাট যদি আদিবেগ শূন্য হয় স্থির অবস্থায় থাকে তাহলে ইউ এর ভ্যালু শূন্য, মানে এই রেখাটা এই মূল বিন্দুতে নেমে আসে। ওকে, সো এটা কমন সেন্স আমরা জানি। তার মানে এটা যেহেতু আদিবেগ শূন্য ছিল, স্থির অবস্থা থেকে চলছে এবং সমতরণে চলছে, তার মানে এই সময়ে তার গ্রাফটা দেখতে এরকম হবে। দেখো স্থির অবস্থা থেকে তার বেগটা বাড়ছে এবং কতক্ষণ চলছে সেটাও কিন্তু বলা আছে, রাইট? এখানে বলা আছে যে চলছে 5 সেকেন্ড। প্রথম 5 সেকেন্ড সমতরণে চলছে। তাহলে এখান থেকে এটা সহজেই বের করা যাবে যে এই পর্যন্ত আসছে 5 সেকেন্ডে। তাহলে এখানে বেগটা কত হবে? বেগটাও আমরা বুঝতেছি, সমতরণে যদি চলে তাহলে বেগ নির্ণয়ের যে সূত্র ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আদি বেগ তো শূন্য, এর ভ্যালু 2, ত্বরণের মান, আর চলছে 5 সেকেন্ড। তার মানে শেষ বেগ আসবে 10 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। তাহলে বুঝতেছো 5 সেকেন্ড পরে এই গাড়িটার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। আমরা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে করব। যত ঠান্ডাভাবে শিখবো তত, বা যত স্লোলি শিখবো তত দেখবা আন্ডারস্ট্যান্ডিং বেটার হবে, ডেলিভারি ফাস্ট হবে। ওকে, তার মানে আমরা প্রথম 5 সেকেন্ডের সিনারিও বুঝে গেছি। এভাবে করে বেগটা বাড়ছে, 5 সেকেন্ড পরে বেগের মানটা হয়েছে 10। এরপরে বলছে 5 সেকেন্ড চলার পরে 2 সেকেন্ড সমবেগে চলে, মানে এখন আর ত্বরণ নাই। তাহলে বুঝতেছো যদি ত্বরণ না থাকে সেই ক্ষেত্রে এই বেগ আর বাড়বে না,
দ্যাট মিন্স এর পরবর্তী যে 2 সেকেন্ড আছে ওই 2 সেকেন্ডে সে ওই সমবেগেই চলবে। আর সমবেগে চললে আমরা জানি গ্রাফটা এরকম হয়। সমবেগে চললে আমাদের জানা আছে গ্রাফটা এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল। আমরা এখানে দেখছি যে সমবেগে যখন চলে তাহলে এক্স অক্ষের সমান্তরাল, ওইখানে বেগটা বাড়ে নাই। তাহলে এই যে পরবর্তী যে 2 সেকেন্ড গেল, দ্যাট মিন্স এই জায়গাতে সময়ের ভ্যালুটা হবে 5 সেকেন্ডও চলছে, এর পরবর্তী 2 সেকেন্ড আরও গেছে, দ্যাট মিন্স এখানে মোট 7 সেকেন্ড। ওকে, এবং বেগের মানটা খেয়াল করো, বেগের মানটা একদমই চেঞ্জ হয় নাই, যেই 10-এ ছিল ওই 10 বরাবর গেছে। এরপরে বলছে এরপর পরবর্তী 4 সেকেন্ডে ব্রেক চেপে থেমে যায়। মানে এরপরের যে 4 সেকেন্ড মানে বুঝতেছো 7-এর সঙ্গে 4 যোগ করলে এখানে হবে 11 সেকেন্ড, 7 + 4। এবং এই 4 সেকেন্ডে গাড়িটা থেমে গেছে মানে শেষ বেগ 0 হয়ে গেছে, মানে এখান থেকে এখানে চলে আসছে। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। থেমে গেছে মানে বুঝতেছো বেগটা 0 হয়ে গেছে, দ্যাট মিন্স এই 4 সেকেন্ডে বেগটা এখান থেকে 0-তে চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সিনারিও। তাহলে খেয়াল করে দেখো আমরা বেগ এবং সময়ের গ্রাফটা এঁকে ফেলতে পারছি। তাহলে এবার গ্রাফ যদি আঁকা হয়ে যায় অঙ্কগুলো আমরা খুব ইজিলি মিলাই ফেলতে পারবো। প্রথমে কি বলছে, ব্রেকজনিত মন্দন নির্ণয় করো। বুঝতেছো ব্রেকটা দিছেই কিন্তু 7 সেকেন্ড থেকে 11 সেকেন্ডে, তাহলে এইখানে মন্দন বের করতে হবে। কজ গাড়ির বেগ কমছে, তার মানে এখানে তো আসলে মন্দন হয়েছে। তাহলে এটা তো বুঝতেছো, আমরা এটা জানি বেগ সময়ে গ্রাফের যে ঢাল সেটা কি ইন্ডিকেট করে, সেটা সবসময় ত্বরণ ইন্ডিকেট করে। আমরা এখানে দেখছি বেগ সময়ের গ্রাফের যে ঢাল সেইটা ত্বরণ ইন্ডিকেট করে। বেগ এবং সময়ের গ্রাফের ঢাল সবসময় ত্বরণ ইন্ডিকেট করে। তাহলে এটা তো বেগ এবং সময়ের গ্রাফ, তাহলে ত্বরণ তো এখানে কাজ করছে, ব্রেক তো এখানে চাপছে। তার মানে এই যে রেখাটা এটার যে ঢাল বা স্লপ ওইটাই কিন্তু হচ্ছে গিয়া ত্বরণ বা মন্দন, এই ক্ষেত্রে বেগটা কমছে। ওকে, তাহলে এটা বের করা কোয়াইট সিম্পল। এই ঢালটা আমরা সহজেই বের করতে পারবো। কীভাবে পারবো, এই যে উচ্চতা এটা আমাদের জানা আছে, এটা কত 10, আর এই 7 থেকে 11-তে গেছে মানে এটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে আমরা এটা সবসময় জানি যে একটা সরল রেখার ঢাল বের করতে হয় এক্সের ধনাত্মক দিকের সঙ্গে সে কত কোণ করছে সেটা ট্যান থিটা নিয়ে, তাই না? এইটা যদি আমরা জানি তাইলে এইটা যদি হয় থিটা, তাহলে আমাদের ঢালটা হবে ট্যান থিটা। এখন এই থিটাটা তো আমরা জানি না, আমরা একটা কাজ করতে পারি, এই কোণটা বের করতে পারি। কেমনে পারি, এই ত্রিভুজে খেয়াল করে দেখো, এমনিতেই বের করা যায়, আসলে এত কাহিনী করার দরকার নাই, আরও সহজেই বের করি, এত পেঁচানোরও দরকার নেই, খুব ইজিলি তোমরা আসলে পাবা, ওভাবেও বের করা যাবে। বাট বুঝতেই পারতেছো এই যে ত্রিভুজ, এই রেখার ঢাল যদি বের করতে চাই তাহলে আমাদের জানা আছে ট্যান থিটা, এটা থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু y/x। তো বুঝতেছো এই ওয়াইটা হচ্ছে গিয়া 10 আর এক্সটা হচ্ছে 4, মানে লম্ব বাই ভূমি 10/4 মানে 5/2 বা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বাই সময় মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতেছো এটাই কিন্তু আমাদের ত্বরণ হবে, কিন্তু ত্বরণের ভ্যালুটা এখানে আসছে পজিটিভ। পজিটিভ কেন, কজ আমরা এই কোণটা নিছি, নিশ্চয়ই বুঝতেছো এই কোণটা নিছি, বাট বেসিক্যালি তো ওই কোণটা নিতে হবে। যাই হোক, এবার এখানে তো মন্দন হয়েছে, তাই না, গাড়িটা থামছে, মানে সোজা কথা এইখানটাতে এই এর সামনে একটা মাইনাস চলে আসবে। মন্দন মানে বেগ হ্রাসের হার বা ডিসেলারেশন বা মন্দন। ওকে, তার মানে বুঝতেছি এইখানের ঢালটা হচ্ছে ট্যান থিটা, 10/4 মানে 5/2 বা 2.5, ওইটাই হচ্ছে গিয়ে এখানে ত্বরণ। কিন্তু এটা হবে মাইনাস, কেন মাইনাস, কজ বেগটা কমছে, দ্যাটস ওয়াই মন্দন, এই জন্য মাইনাস। তাহলে দেখো গ্রাফ থেকে আমরা খুব সহজেই কিন্তু এখানে আসলে ত্বরণটা বের করে ফেলতে পারছি। 1 নাম্বারটা শেষ, ব্রেকজনিত মন্দন নির্ণয় করো, গেল এটা। ওকে, দেন 2 নাম্বারে বলছে গাড়িটির মোট সরণ নির্ণয় করো। গাড়িটির মোট সরণ নির্ণয় করো।
তাহলে গাড়িটির যদি সরণ নির্ণয় করতে চাই, আমরা জানি বেগ সময়ের গ্রাফে যে আবদ্ধ ক্ষেত্রফল ওইটাই তো সরণ, রাইট? তাহলে এখানে বেগ সময়ের গ্রাফের মোট আবদ্ধ ক্ষেত্রফলটা বের করব। তাহলে 2 নাম্বারটা আমরা এই গ্রাফ থেকে এখানে বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে খেয়াল করো যে এই জায়গাটাতে একটা ত্রিভুজ, চাইলে একবারে ট্রাপিজিয়াম দিয়েও পুরোটা বের করা যাইতো, বাট আমরা ভেঙে ভেঙে করলে বেটার। তাহলে এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি আমরা জানি, ভূমি 5, বুঝতেছো, এটা 5, আর এই উচ্চতা হচ্ছে 10। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস, এরপরে যেটা, এটা একটা আয়তক্ষেত্র, দেখতেছো যে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 5 থেকে 7-এ গেছে, মানে এখানে 2 সেকেন্ড, আর এটা হচ্ছে 10, 2 ইন্টু 10। দেন পরেরটা আরেকটা ত্রিভুজ, দেখো এখানে একটা ত্রিভুজ, লাস্ট 4 সেকেন্ডে যে সরণ সেটা একটা ত্রিভুজ। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারবো। এটার ভূমি 4, উচ্চতা 10, দ্যাট মিন্স হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ফাইন। সো এখানে ক্যালকুলেশন করলে 25 প্লাস 20 প্লাস 20, 65 মিটার। তাহলে দেখো একটা স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু খুব সহজেই আসলে অঙ্কটা মিলাই ফেলতে পারছি। এটা আমরা চাইলে সূত্রে বসায় ভেঙে ভেঙে করতে পারতাম, বাট এখানে খেয়াল করে দেখো আমরা একদমই সূত্রে বসাই নেই, আমরা আগে গ্রাফটা প্রেডিক্ট করে রাখছি এবং এরপরে গ্রাফ থেকে আমাদের আনসারটা বের করে ফেলতে পারছি। ভেরি গুড, 65 মিটার। তো এরকম যে কোনো কেস আসলেই যদি সরণ চায় আমরা গ্রাফ আঁকবো, গ্রাফ থেকে আস্তে আস্তে করে বের করে ফেলতে পারবো। দেখো আরেকটা অঙ্ক, এটা তো আমরা সবাই বুঝছি, রাইট? এটা সবার ডান, এটা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে আসো আরেকটা কন্ডিশনের সেম অ্যাপ্রোচের ম্যাথ আমরা সলভ করি। দেখো সেম একটা প্রবলেম, ওকে, বাট এইখানে মাঝখানে আর সমবেগে চলে নাই। দেখো এটা দেখেই বুঝতে পারতেছো, স্থির গাড়ি 5 সেকেন্ডে সমতরণে 25 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে, এরপরে 10 সেকেন্ডে থেমে গেছে, মানে বেগ উঠাইছে আর গাড়ি এরপরে থামাই দিছে। তাহলে ব্যাপারটা কীরকম হবে? কোয়াইট সিম্পল,
আমরা এক্স অক্ষে নিব সময় আর ওয়াই অক্ষে বেগ। তাহলে প্রথমে কি হয়েছে, প্রথমে গাড়িটা স্থির অবস্থায় ছিল 5 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। তার মানে বুঝতেছো স্থির অবস্থা থেকে তার বেগটা বাড়ছে সমতরণে। তাহলে বেগ যদি বাড়ে তাহলে বুঝতেছো যে 5 সেকেন্ডে এটার বেগ হইছে 25 মিটার পার সেকেন্ড। এরপর 10 সেকেন্ডে থেমে গেছে। 10 সেকেন্ডে থেমে গেছে মানে বুঝতেছো এরপরে সে গিয়ে আবার এখানে থেমে গেছে। এবং কত সেকেন্ডে থামছে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে থামছে মানে এটা যদি 5 হয়, 5-এর সঙ্গে 10 যোগ করলে এটা হচ্ছে 15 সেকেন্ড। ওকে, ফাইন। তাহলে এইটার গ্রাফটা এরকম হবে। তাহলে আমাদের কাছে এইটা বলতে পারে যে শেষ 10 সেকেন্ডে মন্দন কত এটা নির্ণয় করো। আবার এটাও চাইতে পারতো প্রথম 5 সেকেন্ডে ত্বরণ কত, প্রথম 5 সেকেন্ডে ত্বরণ কত সেটা নির্ণয় করো। প্রত্যেকটাই বের করা যাবে। দেখো প্রথম 5 সেকেন্ডে গ্রাফটা হচ্ছে এটা, তাহলে এইটার ঢালই তো ত্বরণ। ওকে, তাহলে 3 নাম্বারটা আমরা আগে সলভ করে ফেলতে পারবো। এটার ঢাল কত হবে বুঝতেছো, এইটুকু হচ্ছে 25 আর এইটুকু হচ্ছে 5। তাহলে ওয়াই বাই এক্স মানে 25/5 tan থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এটাই তো ঢাল, সেটাই তো হচ্ছে গিয়া এখানে ত্বরণ, মানে বুঝতেছি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এটা খুব সহজ, গ্রাফ এঁকে ফেললে আমরা খুব সহজে ওইখান থেকে ত্বরণ বের করে ফেলতে পারবো। তো এটা গেল প্রথম 5 সেকেন্ডে ত্বরণ। এবার দেখো 1 নম্বরে বলছে শেষ 10 সেকেন্ডে মন্দন। তো প্রথমে আমরা 3 নাম্বার বের করছি, এরপর 1 নাম্বার যে শেষ 10 সেকেন্ডে মন্দন কত। তো শেষ 10 সেকেন্ড তো এটা, তাহলে এখানে যদি মন্দন বের করতে চাই বুঝতেছো এই গ্রাফের ঢাল, তাহলে এই গ্রাফের ঢাল ইকুয়ালস টু হবে ওয়াইটা হচ্ছে গিয়া 25 আর এইটা হচ্ছে গিয়া 10, 5 থেকে 15 মানে 10। tan থিটা ইকুয়ালস টু 25/10, 25/10, বাট এটা মন্দন এই জন্য মাইনাস। তাহলে 25/10 মানে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতেছো যে শেষ 10 সেকেন্ডে মন্দন হচ্ছে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর 2 নম্বরে বলছে যে মোট সরণ বের করো। একই রকমভাবে এটা একটা ত্রিভুজ, বের করে দিলেই মোট সরণ বের হয়ে যাবে। হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত খেয়াল করে দেখো, ভূমিটা হচ্ছে গিয়া মোট 15, এখানে ভূমিটা 15 আর উচ্চতা 25। তাহলে একবারে আমরা এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই মোট সরণ বেড়ে যাবে। ওকে, ফাইন। সো এইটার ভ্যালু আসছে 187.5 মিটার। তাহলে আমরা দুইটা একই প্যাটার্নের অঙ্ক সলভ করলাম, বাট এই দুইটা অঙ্ক করে আমরা কিন্তু এই কনসেপ্টটাকে পুরোপুরি বুঝে ফেলছি যে অনেক সময় আমাদের বেগের বর্ণনা থাকলে আমরা জাস্ট বেগ সময়ের গ্রাফিকে অনেক প্রবলেমই খুব অনায়াসে সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, ফাইন। সো এটা সবাই বুঝলাম। ওকে, সো এরকম অনেক ক্ষেত্রেই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো কেসেই আমাদের বেগ এবং হচ্ছে গিয়া সময়ের গ্রাফ আঁকতে বলবে। যেমন একটা কেস এরকম হতে পারে, ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর দুইটা গ্রাফ আঁকতে হবে। একটা হচ্ছে বেগ বনাম সময়, আরেকটা হচ্ছে দ্রুতি বনাম সময়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ,
তাহলে আমরা এখানে দুইটা টার্ম জানি, একটা হচ্ছে বেগ আর একটা হচ্ছে দ্রুতি। সো এই দুটার মধ্যে ডিফারেন্স আমরা জানি। বেগ মানে ভেলোসিটি, দ্রুতি মানে হচ্ছে গিয়া স্পিড। সো এটা আমাদের জানা আছে যে বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। একটা নির্দিষ্ট সময়ে যতটুকু সরণ হয় সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পেয়ে যাই। ওকে, সো এখানে এটা জানা আছে আমাদের যে সরণ একটা ভেক্টর রাশি, আমরা প্রথম ক্লাসে দেখছি। দ্যাট মিন্স বেগও একটা ভেক্টর রাশি। সো এটাকে এভাবে আমরা লিখতে পারবো, বেগ একটা ভেক্টর যেটা হচ্ছে সরণ ভেক্টর ডিভাইডেড বাই সময়। ওকে, দেন অ্যাগেন আমরা এটা জানি যে দ্রুতি বা স্পিড, দ্রুতি হচ্ছে গিয়া দূরত্ব বাই সময়। সো গত ক্লাসে আমরা দূরত্ব কি এটা জানি, ডিস্টেন্স ট্রাভেল, যে একটা বস্তু যে পথে ঘুরে যায় সেই পুরো পথের দৈর্ঘ্যকে আমরা বলি হচ্ছে দূরত্ব। আর আদি বিন্দু শেষ বিন্দু সংযোজক সরল রেখাকে আমরা বলি হচ্ছে গিয়া সরণ। মানে ব্যাপারটা লাস্ট ক্লাসে আমরা দেখছি, লেটস সে এটা এ বিন্দু, এইটা বি বিন্দু। একটা বস্তু এরকম ঘুরে এ থেকে বিতে আসলো, সেই ক্ষেত্রে আমরা জানবো যে এইটা সরণ হবে এ থেকে বি বরাবর স্ট্রেট যে ডিস্টেন্স এটা, এবং দিক হবে এ বি এর দিকে। এটা হচ্ছে সরণ, মানে এই সরল রেখার দৈর্ঘ্য এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। আর অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়া এই পুরো রেখাটার দৈর্ঘ্য, যে পথে সে ঘুরে গেছে এইটার পুরা পথটার দৈর্ঘ্যটাই হচ্ছে গিয়া অতিক্রান্ত দূরত্ব। এবং এটা ভেক্টর রাশি না, আমরা জানি দ্রুতি ভেক্টর রাশি না। ফাইন, তার মানে এটা তো সবাই বুঝতেছো যে দ্রুতির কোনো দিক থাকবে না, দ্রুতি একটা স্কেলার রাশি। এটা আমরা জানি দ্রুতি একটা স্কেলার রাশি। স্কেলার মানে অদিক রাশি, এটা শুধু মান আছে, কোনো দিক নেই। ওকে, এটা শুধু মান আছে বাট কোনো দিক নেই। তাইলে বুঝতেছো দ্রুতি এবং সময়ের গ্রাফ যখন আমরা আঁকবো তখন এর মান পরিবর্তন হবে বা দিকের কোনো পরিবর্তন নাই। বাট বেগ এবং সময়ের গ্রাফ যদি আমরা আঁকি সেই ক্ষেত্রে বেগের কিন্তু দিক চেঞ্জ হলে হচ্ছে সাইনটাও চেঞ্জ হয়। তাহলে আমরা এই দুইটা গ্রাফ এখন আঁকবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে দেখো প্রথমে বেগ বনাম সময়। এই জিনিসগুলো আমাদের মেজরিটি টুকটাক জানা, এজন্য আমরা এই অংশগুলো একটু হচ্ছে গিয়া রিভাইজ করে নিচ্ছি। ওকে, সো আমরা এক্স অক্ষে সময় নিব আর ওয়াই অক্ষে বেগ। তাহলে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর কথা বলছে। ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তু বলতে কোনটা? আমরা এটা জানি যে একটা বস্তু এখানে, এটাকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই, লেটস সে এই দিকে ছুড়ে দিই, তাহলে খেয়াল করো আদিতে এর বেগ ছিল 0। যখন আমরা ছুটছি তখন ওই মুহূর্তে এটার বেগ হচ্ছে 0, আদিতে যখন ছুটছি ওই মুহূর্তে এটার একটা বেগ আছে, লেটস সে সেটা হইতে পারে 10 মিটার পার সেকেন্ড। ছোড়ার মুহূর্তেই তো আমরা একটা বেগ দিয়ে ছুড়ে দিই, রাইট? নাহলে তো এটা উপরে উঠবে না। এবং একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটা এর সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে যায় তখন এর শেষ বেগ কত হয়? 0, থেমে যায়। দেখো 10 মিটার পার সেকেন্ডে ছুড়লাম, উঠতে উঠতে অভিকর্ষ ত্বরণের কারণে আমাদের জানা আছে যে এই জায়গাতে একটা অভিকর্ষ ত্বরণ জি উল্টা দিকে কাজ করবে এবং জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জি এর কারণে কিছু সময় পরে গিয়ে এটার বেগ হয়ে যাবে 0, যেহেতু জি উল্টা দিকে। এরপরে এখানে সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে এটা আবার নিচে নেমে আসবে এবং দেখো 10 থেকে কমতে কমতে 0 হয়েছে। এরপর এই উচ্চতা থেকে আবার নিচের দিকে যখন পড়বে 0 থেকে বাড়তে বাড়তে এখানে এসে আবার 10 হয়ে যাবে। তার মানে বুঝতেছি ওঠার সময় 10 থেকে 0 হবে আর নামার সময় 0 থেকে 10 হবে। এবং দিক কিন্তু দুই ক্ষেত্রে ভিন্ন। আমরা যদি উপরের দিকটাকে পজিটিভ ধরি তাহলে খেয়াল করে দেখো এইখানে
বেগটা কিন্তু পজিটিভ, রাইট? বুঝতেছো, যখন উঠছে তখন বেগটা ডেফিনেটলি পজিটিভ, আর যখন নামছে তখন কিন্তু বেগের দিক ঘুরে গেছে, উল্টা দিকে হয়ে গেছে, নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে বেগ কী হওয়া উচিত? নেগেটিভ। এটা আমরা জানি। বেগের দিকের উপরে ডিপেন্ড করে বেগ হচ্ছে গিয়া উল্টা নাকি হচ্ছে গিয়া, মানে সোজা কথা, ওঠার সময় উপরের দিকে ছিল, উপরের দিকটা যদি পজিটিভ হয়, নামার সময় বেগের দিকটা নিচে, মানে সেটা নেগেটিভ। তাহলে খেয়াল করো, দুই ক্ষেত্রেই প্রথম ক্ষেত্রে 10 থেকে কমে 0 হয়েছে, আর পরের ক্ষেত্রে 0 থেকে বেড়ে 10 হয়েছে। তাহলে দেখো পুরা যাত্রাপথটা কেমন হয়েছে। প্রথম যাত্রাপথটা খেয়াল করো, আদিতে বেগ ছিল 10, কমে হয়েছে 0। নিশ্চয়ই এটা সবাই আমরা বুঝতে পারছি। দেখো যখন সময় 0, এখানে সময় 0, তখন ছিল হচ্ছে গিয়ে সর্বোচ্চ বেগ, মানে এটা 10 মিটার পার সেকেন্ড ধরলাম, এবং অর্ধেকটা সময়, ওঠার সময় অর্ধেকটা সময় গেছে, নামার সময় অর্ধেকটা সময় গেছে। তাহলে অর্ধেকটা সময় যাওয়ার পরে বেগটা 0 হয়েছে, 10 থেকে কমে 0 হয়েছে। ওকে, ফাইন। এবং দেখতেছো বেগটা কিন্তু প্লাস, সব সময় প্লাস। 10 থেকে কমে 0 হওয়ার ক্ষেত্রে বেগটা যখন উপরের দিকে গেছে তখন প্লাস বেগ। এই জন্য দেখো রেখাটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে। এরপরের সময়টাতে কি হবে? এরপরে যখন বাকি অর্ধেক সময় 0 থেকে 10 হইছে, তাহলে বুঝতেছো বেগটা বাড়ছে। বেগটা বাড়ছে, কিন্তু খেয়াল করে দেখো নিচের দিকে, কিন্তু নিচের দিকে মানে এই বেগটা মাইনাস। তাহলে বুঝতেছো এইখানে যতটুকু সময়, মনে করো t/2, অর্ধেকটা সময় এখানে, ঠিক ততটুকু সময় সামনে যাবে, এটাও বুঝতেছো। উঠতে যতটুকু সময় লাগবে, নামতেও ততটুকু সময়। তাহলে ওঠার সময় যদি t/2 হয়, নামার সময় t/2, মোট টাইমটা হচ্ছে t। ওকে, তাহলে এরপরের যে অংশটা, এখানে বুঝতেছো বেগের মান 0 থেকে 10 হয়েছে, 0 থেকে 10 হয়েছে, বাট এই 10 কত? -10, মাইনাস, যেহেতু এটা নিশ্চয়ই বুঝতেছো 0 থেকে 10 হয়েছে এবং মাইনাস নিচের দিকে। তাহলে এটার গ্রাফটা হবে এই রকমের, মানে সোজা কথা একই সরল রেখা, জাস্ট এই সরল রেখাটাই এইখানটাতে হবে। ওকে, দেখো এই সময়টাও হচ্ছে গিয়া t/2, মানে এখানে মোট সময় t। এবং খেয়াল করো 10 থেকে কমে 0 হয়েছে, আর এই জায়গাতে নিচের দিকে কেন গেছে? কজ এটা আবার 10 হয়েছে, বাট -10 হয়েছে, এই জন্য এখানে গেছে। খেয়াল করো উপরে ওঠার সময় 10 থেকে +10 থেকে কমতে কমতে 0 হয়েছে, নিচে নামার সময় 0 থেকে কমতে কমতে, মানে বাড়তে বাড়তে 10 হয়েছে, বাট সেইটার দিক কিন্তু উল্টা দিকে, দ্যাটস ওয়াই বেগটা মাইনাস। তার মানে বুঝতেছো এই যে অর্ধেকটা টাইম বেগটা ছিল প্লাস, এই সাইডে থাকা মানে বেগটা প্লাস, আর নিচে থাকা মানে বেগটা মাইনাস, যেহেতু তার দিক হচ্ছে গিয়ে ঘুরে গেছে। তাহলে এই গ্রাফটা সবাই নিশ্চয়ই বুঝছো। এটা কিন্তু খুব একটা ইজি গ্রাফ, বাট অনেকেই এটা ভুল করে ফেলতে পারো। ওকে, এই পোর্শনটাতে বেগটা মাইনাস, এখানে বেগটা মাইনাস, আর এখানে বেগটা প্লাস। তাহলে আমরা বেগ সময়ের গ্রাফ সবাই বুঝছি, এটা একটা স্ট্রেট লাইন হবে এরকম। তাহলে এবার আমরা 2 নাম্বার কেস, এখানে আমরা দেখব দ্রুতি বনাম সময়ের গ্রাফ। এক্স অক্ষে আমরা সময় নিব, ওয়াই অক্ষে আমরা নিব দ্রুতি। ওকে, দ্রুতিকেও ভি দ্বারা লেখে, বাট বেগকে লেখে ভি ভেক্টর সাইন দিয়ে। ওকে, এটা ছিল বেগ, ভেক্টর সাইন থাকা মানে বেগ বোঝাচ্ছে, আর শুধু ভি থাকা মানে এখানে দ্রুতি বোঝাচ্ছে। ওকে, ফাইন। তাহলে দ্রুতির ক্ষেত্রে খেয়াল করো এই একই কেস। দ্রুতির ক্ষেত্রে তো আর কোনো সাইন নাই। দেখো দ্রুতি তো ভেক্টর রাশি না, ওর জন্য কোনো প্লাস মাইনাস নাই, দিক চেঞ্জ হলে দ্রুতির কিছু চেঞ্জ হয় না।
তাহলে বুঝতেছো দ্রুতিটা ওঠার সময় 10 থেকে 0 হয়েছে, মানে দ্রুতির শুধু মান আছে, প্রথমে ছিল 10, এখান থেকে হয়েছে 0। তাহলে বুঝতেছো এই জায়গাতে এটা লেটসে 10 মিটার পার সেকেন্ড ছিল, আর এখানে এসে সেটা 0 হয়েছে, এবং কতটুকু সময় হয়েছে এটা t/2 সেকেন্ডে। ওকে, নিশ্চয়ই বুঝতেছো t/2 সেকেন্ডে মানে অর্ধেকটা সময় হচ্ছে গিয়ে 10 থেকে 0 হয়েছে। এরপরে আবার 0 থেকে 10 হয়েছে, দেখো 0 থেকে 10 হয়েছে, এটার তো কোনো সাইন নেই, না প্লাস না মাইনাস, তার মানে বুঝতেছো দ্রুতির ক্ষেত্রে শুধু মান চেঞ্জ হয়, মানে এর পরবর্তী সময়টাতে আবার 0 থেকে 10 হয়েছে। নিশ্চয়ই এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এইখানে বাকি অর্ধেক সময় দেখো, এখানে বেগটা ছিল 0 এবং সেইটা অ্যাগেইন এখানে আসছে, এখানে আসছে মানে বুঝতেছো 10 মিটার পার সেকেন্ডে আবার আসছে। তাহলে এটা হচ্ছে মোট ট্রাভেলিং টাইম টি, মোট উড্ডয়নকাল টি। ওকে, দেখো 10 থেকে 0 আবার 0 থেকে 10, মানে এইটা হবে একটা ভি এর মতো। ওকে, তাহলে এই সিম্পল কিন্তু গ্রাফ কিন্তু খুব কঠিন না, তাই না? অনেক সহজ একটা গ্রাফ, বাট অনেকেই দেখবা যে এই গ্রাফেই অনেক সময় এলোমেলো করে ফেলতে পারো। দেখা যাবে বলছে দ্রুতি এবং সময়, সেটার গ্রাফটা এরকম হবে, আবার বেগ সময় বললে এইটার গ্রাফটা এরকম হবে। সেরকম করে অজস্র গ্রাফ আসলে এখানে হইতে পারে, ঠিক আছে? সো আমরা তো বেশ কিছু দেখছি, এর পাশাপাশি যে কোনো কেস আসলে নিজে যদি একটু চিন্তা করো তাইলেই বেগ সময়ের গ্রাফ আমরা আঁকতে পারবো। ওকে, সো আমরা গ্রাফের অনেকটা অংশ পড়াই নিলাম। ওকে, সো আজকে ক্লাসের শুরুতে আমরা কি করছি, আমরা হচ্ছে গিয়া অনেকগুলা অঙ্ক দেখে ফেলছি। কেন করছি? ওই যে প্রথম দিনের ক্লাস ছিল সেখানে আমরা একটু কম পড়ছি, সো ওই জিনিসটাকে আমরা আজকে একটু ব্যালেন্স করলাম। ওকে, সো তোমরা যদি এই চ্যাপ্টারটা একটু খুলে দেখো সেক্ষেত্রে দেখবা যে প্রথম দিকে অনেকগুলো সংজ্ঞা টাইপের জিনিস আছে। ওকে, তো এই সংজ্ঞাগুলো আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট ওইভাবে না, কজ পড়তে গেলে আমাদের মেজরিটি ক্যালকুলাসের নলেজটা এখন ইনডেপথে যায় না। সো অনেক জায়গাতে সংজ্ঞাগুলো তোমার কাছে একটু আনইজি লাগবে, বাট আমরা যদি 9-10-এর ওই সূত্রগুলোকে প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং করে সবগুলো কেস বুঝি, সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে এটা বুঝতে পারছো, তাই না? গেল এটা। সো আমরা বেগ সময়ের গ্রাফের অনেকগুলো কেস দেখে ফেলছি। তো চলো এই পর্যায়ে, যেহেতু আমরা দ্রুতি এবং বেগের সূত্র জানছি, এইটার উপরে ডিপেন্ড করে একটা অঙ্ক আছে যেটা খুব কমন, বিউতে অনেকবার আসছে, এবং তোমরা 9-10-এও এই অঙ্কটা দেখছো। এই অঙ্কটা স্পেশাল, মেজরিটি এই অঙ্কটা যদি এমসিকিউ আকারে আসে ভুল করে। তো চলো আমরা এটা সলভ করি। ওকে, সো স্টেটমেন্টটা সবাই দেখতেছো যে তুমি বাসা থেকে কলেজে গেছো একটা নির্দিষ্ট বেগে 50 কিলোমিটার/আওয়ার, আবার কলেজ থেকে বাসায় ফিরে আসছো একটা নির্দিষ্ট বেগে, সেটা হচ্ছে 48 কিলোমিটার/আওয়ার। এখন বের করতে হবে
যে তুমি যে এই যাত্রাটা করলা সেই ক্ষেত্রে গড় দ্রুতি কত এবং গড় বেগ কত। সো এইটা সবাই একটু ট্রাই করবা, ঠিক আছে? আমরা জানি যে এটা মেজরিটি পারবো, তাই না? ওকে, তাহলে আমরা এটা একটু ট্রাই করি, দেখি তো আসলে কে কে এটা করতে পারো। সো যে যে পারো সেটা আনসার করো। ওকে, সো আমি এটা করতে তোমাদেরকে 2 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, 1 মিনিট 1 মিনিট 2 মিনিট সবাই যেটা করো করো, ট্রাই করে যেটা আনসার হয় এটা কমেন্ট করো। ওকে, 2 মিনিট টাইম। কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে যে অঙ্ক পাওয়ার পরে একটু নিজে ব্রেনস্টর্ম করা দরকার। হ্যাঁ, নিজে যদি ব্রেনস্টর্ম করো সেক্ষেত্রে দেখবা যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেটার হবে। তো ওই ক্ষেত্রে 2 মিনিট সবাই ঠান্ডা মাথায় একটু চিন্তা করো, আমি ইভেনচুয়ালি করে দিব। তো তোমরা 2 মিনিট এটা একটু চিন্তা করো। ওকে, ফাইন, ভেরি গুড। জান্নাতুল একটা আনসার করছো। ওকে, আচ্ছা। তো অনেকে অনেকগুলো কমেন্ট করছো, সো যার মধ্যে ঠিক আনসারও আছে। সো আমরা এই দুটো সলভ করি, সলভ করার পরে আমরা একটু মিলাই নিই। সো এইটা দেখবা যে কখনো না কখনো তোমার কলেজ বা হচ্ছে কোনো একটা পরীক্ষাতে চলে আসবে। হ্যাঁ, এটা খুবই একটা কমন কোশ্চেন, মেজরিটি এটাতে ভুলও করে। অনেকেই 49 এবং 0 দিছো। আচ্ছা, দেখা যাক আসলে কি হয়। সো প্রথমে এই দুইটা অঙ্ক করতে গেলে আমাদের দুইটা সংজ্ঞাও ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে গড় দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ। সো দ্রুতি আর বেগের সংজ্ঞা আমরা অলরেডি জেনে ফেলছি। তাহলে প্রথমটা গড় দ্রুতি। তো গড় দ্রুতি ইকালস টু কি হওয়া উচিত? দ্রুতি ইকালস টু আমরা জানি দূরত্ব বাই সময়। তাহলে গড় দ্রুতি ইকালস টু হওয়া উচিত মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ওকে, ফাইন। তাহলে এটাই গড় দ্রুতির সংজ্ঞা। তাহলে এবার খেয়াল করো, লেটস সে এটা তোমার বাসা, এখান থেকে তুমি এই জায়গাতে আসছো। তাহলে প্রথমে যখন তুমি এখান থেকে এখানে গেছো তখন কিন্তু তোমার ভ্যালোসিটি ছিল 50 কিলোমিটার পার আওয়ার, মানে তুমি যাওয়ার সময় একটা নির্দিষ্ট বেগে গেছো এবং এই বেগের মান যাওয়ার সময় v1 যেটা হচ্ছে 50। দেন অ্যাগেইন ওখান থেকে তুমি ব্যাক করছো, কলেজ থেকে বাসায় ব্যাক করছো। সো ব্যাক যখন করছো তখন আবার একটা ডিফারেন্ট বেগে ব্যাক করছো যেটা হচ্ছে 48। ওকে, তাইলে মনে করো যে এ থেকে বি এর মাঝে দূরত্ব হচ্ছে ডি। তাহলে তুমি মোট কত দূরত্ব গেছো? যাওয়ার সময় ডি গেছো,
আসার সময়ও ডি আসছো, তাহলে বুঝতেছো মোট অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস ডি। ওকে, যাওয়ার সময় ডি গেলা, আসার সময় ডি আসছো। তো আমরা জানি অতিক্রান্ত দূরত্ব মানে মোট যত পথ তুমি গেছো। সো গেছো ডি, আসছো ডি, মানে 2D পথ তুমি গেছো। এটা হচ্ছে মোট যাওয়া আসায় মোট দূরত্ব। এবার মোট সময়, লেটসে তোমার যাইতে সময় লাগছে T1 আর আসতে সময় লাগছে T2। যাইতে T1 এবং আসতে T2, তাহলে বুঝতেছো মোট সময় লাগছে T1 প্লাস T2 যাওয়া আসার সময়। এখন তুমি তো সমবেগে গেছো, সমবেগে আসছো, তো সমবেগে গেলে এই সূত্র আমরা জানি S ইকলস টু VT, তাহলে T ইকলস টু আমরা জানি S বাই V। তাহলে দেখো যাওয়ার সময় যে সময় লাগছে T1 সেটা হবে যাওয়ার সময় যত সরণ হয়েছে এবং যত বেগে তুমি গেছো। তো দেখো যাওয়ার সময় কিন্তু তুমি ডি দূরত্ব গেছো এবং গেছো হচ্ছে গিয়া V1 বেগে, তাহলে আমরা এটা লিখতে পারবো যে ডি বাই V1, এটাই হচ্ছে আমাদের যাওয়ার সময় টাইম লাগছে। এটা সবাই নিশ্চয়ই বুঝছো। দেখো যখন তুমি গেছো তখন ডি দূরত্ব গেছো এবং এই ডি দূরত্ব তুমি V1 বেগে গেছো, তার মানে বুঝতেছো ডি বাই V1 মানে হচ্ছে এটা যাওয়ার টাইম। তাহলে আসার টাইমটা কত হবে? আসার টাইমে তুমি ডি দূরত্ব আসছো এবং V2 বেগে আসছো, তার মানে ফিরে আসার টাইমটা হবে এই ডি বাই V2। তাহলে আমরা T1 এবং T2 এর ভ্যালু এখান থেকে বের করতে পারছি। এটা যাবার সময় কতটুকু সময় লাগছে কলেজে এবং বাসায় আসার সময় কতটুকু সময় লাগছে, এই T1 এবং T2 এখানে আমরা বসাবো। তাহলে দেখো ডি প্লাস ডি ডিভাইডেড বাই T1 ইকলস টু ডি বাই V1 প্লাস T2 ইকলস টু ডি বাই V2। তাহলে এবার খেয়াল করো যে উপরের ডি কমন নিয়ে নিচের ডি এর সঙ্গে বাদ। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। দেখো ডি প্লাস ডি মানে 2D আর নিচে আছে ডি বাই V1 প্লাস ডি বাই V2। তাহলে এখান থেকে এবার সহজে বুঝছো উপরের ডি আর নিচে দুইটা থেকে ডি কমন নিলে কাটা, তাহলে এই জায়গাতে থাকবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 1 বাই V1 প্লাস 1 বাই V2। তাহলে একবারে সূত্রই চলে আসবে। এটা যদি আমরা একটু লসাগু করি তাহলে এই গড় দ্রুতির একটা সূত্রই চলে আসবে। এই গড় দ্রুতি ইকুয়ালস টু হবে, এটাকে লসাগু করলে 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ওকে, দেখো এটাকে লসাগু করলে এটা আসে। তাহলে এই জায়গা থেকে একবারেই আমরা আনসার করতে পারবো। তোমরা চাইলে এটাকে একটা সূত্র আকারেও মনে রাখতে পারো যে 2V1 V2 আর নিচে হচ্ছে V1 প্লাস V2। তাহলে খেয়াল করো আমাদের এখানে কিন্তু V1 এবং V2 এর ভ্যালু দেওয়া আছে। V1 50, V2 হচ্ছে 48। তাহলে এখানে যদি আমরা ডেটা বসাই 2 ইন্টু 50 ইন্টু 48 ডিভাইডেড বাই 50 প্লাস 48, তাহলে আমরা গড় দ্রুতির ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, সেইটা ক্যালকুলেশন করলে দেখো মেজরিটিরই আনসার ভুল আসছে। এইটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 48.97 কিলোমিটার পার আওয়ার। মেজরিটিরই এইটার আনসার ভুল হয়েছে। এই অঙ্কটা অনেক সহজ মনে হয়, বাট কনসেপ্ট ক্লিয়ার না হলে মেজরিটি এখানে এই অঙ্কটা ভুল করে। ওকে, আমি জানি মেজরিটি কী করছো, 50 প্লাস 98 যোগ করে 2 দ্বারা ভাগ করছো। মেজরিটি কী করছো, 50 প্লাস 98 যোগ করছো, যোগ করে 2 দ্বারা ভাগ করে 49 আনসার দিছো। ওকে, হানিফ বলছো দারুণ, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। দেখো খুব সহজ একটা অঙ্ক। এরকম একটা অঙ্ক মনে করো অ্যাডমিশন টেস্টে আসলো, ডিউতে আসলো, এমসিকিউ বা বুয়েটে আসলো। তো দেখবা যারা কনসেপচুয়ালি আসলে পড়বা না তারা হচ্ছে গিয়া সহজ মনে করেই আনসারটা ভুল দিয়ে আসবা। ওকে, বাট যখন আমরা একদম কনসেপ্ট ধরে ধরে আগাইছি তখন কিন্তু এইটা আমরা বের করতে পারছি। ওকে, তো ডান, গড় দ্রুতি আমরা বের করে ফেললাম। ওকে ওকে, তোমরা অনেক কমেন্ট করো আর কি, তো কমেন্টের মধ্যে অনেক সময় ইফেক্টিভ কমেন্টগুলো দেখা যায় না।
লম্বা লম্বা কমেন্ট করো। সো আমরা একটু কমেন্টটা যদি একটু কন্ট্রোলে করি তাহলে সেক্ষেত্রে আসলে আমরা আউটপুটটা দেখতে পারবো। ওকে ফাইন, তাহলে এবার আসো এর পরের অংশ আমাদের গড় বেগ বের করতে হবে। এটা একদম সহজ। গড় বেগ, গড় বেগ, গড় বেগ ইকুয়ালস টু আমরা জানি মোট সরণ বেগ, যেহেতু ভেক্টর রাশি, ডিভাইডেড বাই মোট সময়। সো এটা করা অনেক সহজ। কিভাবে দেখো, সরণ যদি তুমি চিন্তা করো, দেখো এটা গিয়ে আবার ফিরে আসছে, মানে তার কোনো সরণই আসলে হয় নাই। এখান থেকে তুমি যাত্রা শুরু করছো আর এখানে তুমি গেছো, তাহলে দেখতে পাচ্ছ যে তুমি গেলা, যতটুকু পথ তুমি গেছো আবার এখানে ফিরে আসছো। দ্যাট মিনস তোমার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই জায়গায়, জাস্ট ঘুরে আসছো, মানে ঘুরে একই বিন্দুতে চলে আসছো। তার মানে পুরো জার্নি শেষে তোমার সরণ হয়েছে শূন্য, কজ তুমি একটা বিন্দু থেকে গিয়ে অনেক পথ ঘুরে আবার ওই বিন্দুতে চলে আসছো। তার মানে হচ্ছে আদি বিন্দু শেষ বিন্দু একই জায়গায় অবস্থিত, মানে এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখাই নেই, এটা একটা বিন্দু। তার মানে মোট সরণ শূন্য। তাহলে এখন মোট সরণ যদি শূন্য হয়, তাকে টাইম দ্বারা ভাগ করলে কিছুই যায় আসবে না, শূন্যকে ভাগ করলে আনসার হবে শূন্য। দ্যাট মিন্স এই ক্ষেত্রে যদি আমরা গড় বেগ বলি সেটা হয়ে যাবে শূন্য, বাট গড় দ্রুতি বের করতে বললে সেটা বের করার সূত্র আমরা সবাই দেখলাম। ওকে ফাইন, তাহলে এইটা অঙ্ক আসলে আমরা আর কখনোই ভুল করব না। যখনই এই অঙ্ক আসবে এটা ডিরেক্টলি মনে রাখবা এবং হচ্ছে এটা বসা দিবা, অঙ্ক হয়ে যাবে সরণ শূন্য। ভেরি গুড, এই তো সবাই বুঝে ফেলছো, গুড গুড গুড, ভেরি গুড। তাহলে চলো আরেকটা কমন অঙ্ক, আজকে আমরা বেশ কিছু অঙ্ক দেখে নিচ্ছি আর কি, হ্যাঁ, যেগুলো আমাদের 9-10-এও কিছুটা আইডিয়া আছে বা একমাত্রিক গতির আন্ডারে পড়ে। এই অঙ্কটাও অনেক কমন, 9-10-এও 2-1বার হয়তো বা তোমরা অঙ্কটা সলভ করছো। দেখো তো দেখো যে বেশ বড় একটা স্টেটমেন্ট আমি লিখলাম। ওকে, সো এই সেম অঙ্কই অনেক রকম হচ্ছে উদ্দীপকের মাধ্যমে আসতে পারে। এখানে কি বলছে, একটা স্থির বাস আছে, ওই বাস থেকে পেছনে একটা যাত্রী আছে। সো বাস একটা ত্বরণে চলা শুরু করছে,
ওই পেছনে যাত্রী একটা সমবেগে বাস ধরার জন্য দৌড় দিছে। এখন বলছে যে লোকটি বাস হতে সর্বোচ্চ কতটুকু পেছনে থাকলে দৌড় দিয়ে ওই বাসকে সে এই কন্ডিশনে ধরতে পারবে। সেই অঙ্কই অনেক সময় এভাবে আসবে যে একটা হরিণ এত ত্বরণে যাত্রা শুরু করছে, দৌড় দিছে, আর একটা বাঘ হরিণ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পেছনে থেকে সমবেগে দৌড় দিছে। সো বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, সো এরকম কিছু অঙ্ক আমরা ইউজুয়ালি দেখি। ওকে, সো সেম প্যাটার্ন, বাঘ, হরিণ বা হচ্ছে বাস যাত্রী, সো যেভাবেই থাকুক এই অঙ্কগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে। ওকে, সো এই অঙ্কটা দেখবা যে ইন্টারমিডিয়েটে বেশ দুই একবারই তোমাদের ফেস করতে হবে। ওকে, সো আমরা এই অঙ্কটা সলভ করব। সো আমরা এটাকে খুব রিগোরাস ওয়েতে সলভ করব। দেখো, এটা অনেক ওয়েতে সলভ করা যায়, বাট আমরা একদম ডিটেলসে এই অঙ্কটা সলভ করব। লেটস সে এটা একটা বাস। ওকে, এবং এই যে বাসটা আছে, এই বাসটা একটা ত্বরণে যাত্রা শুরু করছে, সমত্বরণে, ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং বাসটার আদিবেগ ছিল 0, স্থির বাস। এখন এই বাস থেকে পেছনে একজন যাত্রী আছে, এবং এই যাত্রী যখন দেখছে বাসটা সামনের দিকে ত্বরণে চলা শুরু করছে, সে একটা সমবেগে দৌড় দিছে, এবং তার বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবং অলরেডি আমরা দেখতেছি এই যে লোক, এই যে যাত্রী, সে বাস থেকে ধরলাম আমরা এক্স দূরত্ব পেছনে আছে, এক্স বা ডি দূরত্ব পেছনে আছে। ওকে, এখন এইখানে এটা খেয়াল করো, এটা একটু বোঝা দরকার যে বাস আছে ত্বরণে, বাট পেছনে যে আছে সে সমবেগে। তাহলে খেয়াল করো, যত সময় যাবে বাসের বেগ কিন্তু বাড়বে, যেহেতু বাসের একটা ত্বরণ আছে। বাসের ত্বরণ আছে মানে বাসের প্রথমে বেগ 0, বাট যত সময় যাবে বাসটার হচ্ছে গিয়া বেগটা বাড়বে, মানে বাস দ্রুত চলতে শুরু করবে। আর যাত্রীর ক্ষেত্রে খেয়াল করো, যাত্রী আছে সমবেগে, তার মানে ওর তো বেগ আসলে বাড়বে না। তাইলে বাসের যদি ত্বরণ এত বেশি হয় যে ওই বাসটা খুব দ্রুত চলা শুরু করছে, এবং এই বেগ দিয়ে ওই লোকটা ওই বাসকে আর কখনোই কভার করতে পারে নাই, বাসটা চলে গেছে, এটা হতে পারে। তো বাসটাকে সে যদি ধরতে পারে এই কন্ডিশনে, ব্যাপারটা নিশ্চয়ই সবাই বুঝতেছি যে বাস যেহেতু ত্বরণে, তার মানে বাসটা খুব দ্রুত হচ্ছে, তার বেগ বাড়াবে, মানে দ্রুত চলা শুরু করবে, বাট এই লোক তো একটা নির্দিষ্ট বেগেই যাবে। তার মানে বুঝতেছো এই লোক এই বাসকে ধরতে পারবে, সেটা ডিপেন্ড করতেছে সে দৌড় শুরু করার সময় কতটুকু পেছনে ছিল। এই দূরত্ব যদি একটু কম বেশি হয়, তাইলে দেখা যাবে যে বাসটা হয়তো বা সে ধরতে পারবে অথবা পারবে না। ওকে, কমন সেন্স, বুঝে গেছি। তো আমরা ধরে নিচ্ছি যে প্রথমে লোকটা ডি দূরত্ব পেছনে ছিল। এখন আমরা ধরলাম যে লোকটা বাসটাকে ধরতে পারছে, আমরা ধরলাম টি সময় পরে, টি সময় পরে লোকটি বাসটি ধরল। মানে আমরা খুব পজিটিভ থিঙ্কিং করলাম, আমরা প্রথমেই ধরে নিলাম যে লোকটা বাসটা ধরতে পারছে, এবং সেটা কত সময় পরে, টি সময় পরে। ওকে, তাইলে মনে করো বাসটা তখন এখানে আসছে, যখন লোকটা বাসটাকে ধরছে তখন বাসটা এই জায়গাতে আসছে। তাহলে এই জায়গাতে যদি বাসটা আসে, সেই ক্ষেত্রে বুঝতেছো বাসটা একটা দূরত্ব চলে গেছে, এই দূরত্বকে আমরা বললাম এক্স, বাসটা এক্স দূরত্ব গেছে। তাহলে এবার চিন্তা করো বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এক্স, বাসটা ওই টি সময়ে এক্স দূরত্ব গেছে, আর ওই লোকটা যদি বাসটাকে ধরে থাকে, তাহলে বুঝতে পারতেছো লোকটাকে ওই একই টি সময়ে ডি প্লাস এক্স যাইতে হবে। নিশ্চয়ই সবাই বুঝছো। দেখো, বাসটা গেছে টি সময়ে এক্স, তাহলে এই লোক যদি টি সময়ে বাসকে ধরে থাকে, তার মানে ওই একই সময়ে লোকটা গেছে ডি প্লাস এক্স। ওকে, তাহলে বাসের তো ত্বরণ আছে, তাহলে বাস তো গেছে এক্স দূরত্ব, এই এক্স ইকস টু কত হবে, নর্মাল সূত্র অনুযায়ী আমাদের এই সূত্রটা জানা আছে, এস ইকলস টু ইউটি
প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব এক্স, বাসের আদি বেগ 0, বাস তো প্রথমে স্থির ছিল, মানে এটা চলে যাবে হাফ এ টি স্কোয়ার। তাহলে এটা আমরা বুঝে গেছি যে বাসটা ওই টি সময়ে গেছে এক্স, যেটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার। লোকটা ওই সময়ে কত গেছে? ডি প্লাস এক্স। দেখো লোকটা ওই সময়ে গেছে ডি প্লাস এক্স, মানে লোকটার অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস এক্স, এবং লোক গেছে সমবেগে। সমবেগে গেলে আমরা সূত্র জানি এস ইকলস টু ভিটি। লোকটা গেছে সমবেগে, মানে ডি প্লাস এক্স দূরত্ব গেছে এবং সে সমবেগ ভিতে গেছে। তাহলে এটা হচ্ছে লোকটার অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস এক্স, যেটা হচ্ছে ভিটি। তো এই সমীকরণে আমরা এখানে এক্স এর ভ্যালুটা বসাই দিব। তো এক্স এর ভ্যালু আমরা অলরেডি পাইছি, যেটা হচ্ছে হাফ এ টি স্কোয়ার। দ্যাট মিনস ডি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়ালস ভিটি। তো এবার এখান থেকে আমরা সমীকরণে কিছু ডেটা বসাইতে পারবো। দেখো ডি প্লাস হাফ এ টি স্কোয়ার ইকুয়ালস টু ভিটি, এটা আমাদের সমীকরণ। সো ডি এর ভ্যালু আমরা জানি না, এটাই তো বের করতে বলছে। লোকটা কতটুকু পিছনে ছিল এটাই তো বের করতে বলছে, এটা জানি না আমরা। তাহলে ডি প্লাস এর ভ্যালু জানি, দেখো বাসের ত্বরণ 2 ইন্টু টি। ভি এর ভ্যালু জানি, লোকটার বেগ 5। তাহলে দেখো এই দুই কাটা, তাহলে এখানে যদি সমীকরণ এক সাইডে নিয়ে আসি তাহলে বুঝতেছো টি স্কোয়ার, এটা আগে লিখলাম, আর 5টি এই পাশে আসছে, মাইনাস 5টি প্লাস ডি ইকুয়ালস 0। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের সমীকরণ। তাহলে খেয়াল করো এই সমীকরণটা কার সমীকরণ? টি এর সমীকরণ। এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। ওকে, আজকে আমরা বেশ কিছু র্যাপিড অঙ্কের ভিতর দিয়ে গেছি, এটাই লাস্ট অঙ্ক। একটু ধৈর্য ধরে থাকলে আমরা এটা বুঝে যাব। ওকে ফাইন। তাহলে এবার দেখো যে আমরা সময়ের একটা সমীকরণ পাইছি, যেখানে এই ডিটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে সময়ের একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণের সমাধানই হবে টি। টি মানে হচ্ছে গিয়া যতটুকু সময় পরে লোকটা বাসটারে ধরতে পারছে। তাহলে আমরা একটা সময়ের দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এটা ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 5টি প্লাস ডি ইকুয়ালস 0। তো আমরা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান বের করতে পারি। এটা সবাই 9 10-এ শিখছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটা দ্বিঘাত সমীকরণ আমরা বুঝতেছি, সেই ক্ষেত্রে আমাদের জানা আছে সমাধান এক্স ইকুয়ালস টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। ওকে, এটা জানি না এমন কেউ নেই, আমি শিওর এটা আমরা সবাই জানি, ডেফিনেটলি জানি। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণের সমাধান টি বের করি, তাহলে টি ইকুয়ালস টু বি বলতে কোনটারে বোঝায়? এক্স এর সহগ। তো এখানে টি এর সহগ, টি এর সহগটা কত? -5। এই -5 পুরোটাই কিন্তু বি, তাহলে সূত্রটা হচ্ছে মাইনাস বি, বি এর ভ্যালু -5। নিশ্চয়ই সবাই বুঝছো যে বি এর ভ্যালুটাই -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর ভ্যালু -5, এটার হোল স্কোয়ার মাইনাস 4। এর ভ্যালু কত? টি স্কোয়ারের সহগ 1, এর ভ্যালুটা 1। আর দেখো সি এর ভ্যালু হচ্ছে গিয়া এইটা ধ্রুবকটা, যেটা হচ্ছে ডি। আমাদের এখানে সি এর ভ্যালুটা ডি এর সমান, ডিভাইড বাই টুয়াইস এ, এর ভ্যালু 1। তাহলে এবার এখান থেকে খেয়াল করো টি ইকুয়ালস টু আসছে নিচে 2, উপরে এখানে হয়ে যাবে 5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 4d। এই যে সমাধান, এইখানে এটা তো আমরা বুঝতেছি এই টিটা হচ্ছে গিয়া লোকটা যতটুকু সময় পরে বাস ধরছে, লোকটা যতটুকু সময় পরে বাস ধরছে। এখন এই টি এর সমাধান বাস্তব আসবে কখন? বাস্তব বা রিয়েল নাম্বার কখন আসবে বলো তো? এটা আমরা জানি টি এর সমাধান তখনই থাকবে যখন এইটুকুর মান পজিটিভ হবে।
খেয়াল করে দেখো এই রুট ওভারের নিচে যে অংশটা আছে, এই রুট ওভারের নিচের অংশটা কে আমরা বলি ডি। ওকে, সো এই অংশটা যদি প্লাস আসে তাইলেই তার বর্গমূল করা সম্ভব। এটা তো নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো। কখনো যদি এরকম হয় যে রুট ওভার মাইনাস সামথিং আছে, এইটা একটা কাল্পনিক নাম্বার, তোমরা শিখবা ম্যাথমেটিক্সে, ইমাজিনারি কোয়ান্টিটি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়া রুট ওভার 5i। ওকে, সো হোয়াটএভার, এটা আমরা জানি যে কখনোই বর্গমূলের নিচে নেগেটিভ কিছু থাকতে পারে না, নেগেটিভ কিছু থাকলে সেটা অসংজ্ঞায়িত হয়। ওকে, তাহলে বুঝতেছো এইটুকু যে ভ্যালু, এইটা যদি কোনোভাবে নেগেটিভ আসে তাহলে ডেফিনেটলি টি এর ভ্যালু অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর টি এর ভ্যালু অসংজ্ঞায়িত হয়ে যাবে মানে কোনো বাস্তব সমাধান পাবো না। বাস্তব সমাধান পাবো না মানে এমন কোনো টি পাবো না যেই টি এর জন্য আমাদের এই ঘটনাগুলো মিলবে। মানে সোজা কথা, এমন কোনো সময় পাবো না যার জন্য লোকটা বাসটাকে ধরতে পারবে। মানে টি এর ভ্যালু অসংজ্ঞায়িত আসা মানে লোকটা বাসটাকে আর ধরতে পারবে না। কারণ আমরা দেখো ধরে নিছি টি সময় পরে লোকটি বাসটিকে ধরে, তার মানে যদি লোকটি বাসটিকে ধরতে পারে সেক্ষেত্রে ডেফিনেটলি তার একটা টি থাকবে, বাস্তব সমাধান থাকবে। বাট এখানে খেয়াল করে দেখো, যদি এমন হয় এইটুকু ভ্যালুর মান মাইনাস এসে গেছে তাইলেই তো টি এর কোনো সমাধান নেই। মানে এমন কোনো সময় নাই যেই সময়ে লোকটা বাসটাকে ধরতে পারবে। মানে সোজা কথা, লোকটা বাসটাকে ধরতে পারবে না সেক্ষেত্রে। তার মানে বুঝতেছো লোকটি যদি বাসটিকে ধরতে পারে তাইলে এটার একটা বাস্তব সমাধান থাকবে। দ্যাট মিন্স অবশ্যই এইটার মান নেগেটিভ হবে না। তাইলে লোকটা যদি বাসটিকে ধরে থাকে তাহলে এইটার ভ্যালু দেখো 25 - 4d, এতটুকুর ভ্যালু কখনোই নেগেটিভ হইতে পারবে না। নেগেটিভ হইতে পারবে না মানে কি হইতে পারবে তাহলে? গ্রেটার অর ইকুয়ালস 0, মানে এই ভ্যালুটা শূন্য হইলে সমস্যা নেই, তাইলে তো আনসার পাবো। বা শূন্যের থেকে বড় মানে প্লাস হইলেও তো সমস্যা নেই, আনসার পাবো। বাট এই 0 সমান বা বড়র থেকে যদি ছোট কিছু হয় মানে নেগেটিভ হয় তাইলে পাবো না। তার মানে আমরা বুঝতেছি লোকটা বাসটিকে ধরতে পারছে, তার মানে ডেফিনেটলি এই 25 - 4d এটা 0 সমান অথবা বড় আছে, তাহলে বর্গমূল সম্ভব। এখন এইখান থেকে তোমরা বুঝতেছো এই যে সমীকরণটা আছে, এই জায়গা থেকে খেয়াল করে দেখো যে আমাদের দরকার, কোশ্চেনে যেটা বলছে লোকটি বাস হতে সর্বোচ্চ কতটুকু পেছনে থাকলে বাসটি ধরতে পারবে। সর্বোচ্চ কতটুকু পেছনে, লোকটি বাসটি থেকে যতটুকু পেছনে ওটাকে আমরা ডি ধরছি। এখন দেখো এই সমীকরণের সমাধান কতক্ষণ পর্যন্ত থাকে। আমরা জানি সমীকরণের সমাধান থাকবে যদি এই ভ্যালুটা 0 এবং 0 সমান বা বড় হয়। এরপর এখানে খেয়াল করো, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এইটা হইলে সমাধান থাকবে। এখন এটা দেখতেছো ডি এর ভ্যালু যত বড় হবে, এখান থেকে এটা সবাই বুঝতেছো, ডি এর ভ্যালু যত বড় হবে এই বিয়োগফল তত ছোট হবে, নিশ্চয়ই বুঝতেছো। ডি যত বাড়বে এই বিয়োগফল তত ছোট হবে, কজ 4d বিয়োগ হচ্ছে। সো এখান থেকে বুঝতে পারতেছি ডি এর ভ্যালু বাড়লে এই ওভারঅল বিয়োগফলটা ছোট হয়। তো বিয়োগফল যদি ছোট হইতে থাকে, ছোট হইতে হইতে যদি কোনোভাবে মাইনাস হয়ে যায় তাইলে তো সমীকরণের সমাধান হারায় যাবে। তাহলে আমাদের দরকার ডি এর ম্যাক্সিমাম ভ্যালু, আবার এটাও দরকার যে সমীকরণের সমাধান থাকুক। তাহলে এটা সবাই নিশ্চয়ই বুঝতেছো, ডি যত বড় করব এই বিয়োগফল তত ছোট হবে। তার মানে এখান থেকে তো এটা বলা যায় ডি যদি আমি সর্বোচ্চটা নেই তাইলে এই বিয়োগফলটা শূন্যের সমান হবে। কেন? দেখো ডি বড় হইলে এটা ছোট হয়, আবার এটা তো আমরা বুঝতেছি ছোট হইতে হইতে এটা 0 থেকে ছোট হওয়া যাবে না। তার মানে ডি এর সর্বোচ্চ ভ্যালু যদি বসাই দেই তাইলে এই পুরোটার সর্বনিম্ন ভ্যালু আসবে যেটা হচ্ছে 0। খেয়াল করে দেখো ডি এর ম্যাক্সিমাম ভ্যালু বসাইলে এই পুরো বিয়োগফলটার মিনিমাম ভ্যালু আসে। তাহলে আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু বসাই দিছি, তাহলে এই পুরো বিয়োগফলটার মিনিমাম ভ্যালু আসবে, আর এই পুরো বিয়োগফলটার মিনিমাম ভ্যালু হইতে পারে 0, এর থেকে কম হইলে কিন্তু আর টি থাকে না। তার মানে বুঝতেছি ডি এর সর্বোচ্চ ভ্যালু বসাইলে এই বিয়োগফলটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো 25 - 4d ম্যাক্স, 25
লিখতেছো 25 মাইনাস 4 ডি ম্যাক্স ইকুয়ালস টু 0। এখান থেকে ডি ম্যাক্স ইকুয়ালস টু আমরা বের করতে পারবো ডি এর ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু 25/4 মিটার। আর 25/4 মানে 6.25, সেটাই তো হওয়া উচিত। হ্যাঁ, 6.25 মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেছি ডি এর সর্বোচ্চ ভ্যালু, এটাই আনসার। মানে সর্বোচ্চ কতটুকু পেছনে থাকা সম্ভব, সর্বোচ্চ এতটুকু পেছনে যদি থাকে 6.25, তাইলে আসলে সমাধান পাবো সমীকরণের, মানে এমন বাস্তব টি পাবো, মানে আসলে এই যে ধরতে পারছে সেরকম একটা সময় আছে। তার মানে আমরা এখান থেকে এটা বের করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমরা ডিরেক্টলি এই অঙ্ক শর্টকাটে যদি মনে রাখতে চাই, যে লেটসে এই অঙ্ক আসলে এমসিকিউ এ, শর্টকাটে এটা মনে রাখবো, এই ডি ম্যাক্সিমাম ইকুয়ালস টু হবে, দেখো 25/4 আসছে, 25 আর 4 এটা কি ছিল এখানে খেয়াল করে দেখো, এই যে 25 আসছে হচ্ছে গিয়া এখান থেকে, এই যে 25/4 এটা যে আসছে, এই অনুপাতটা বেসিক্যালি কোত্থেকে আসছে খেয়াল করো, এই জায়গা থেকে আসছে না, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আসছে, মানে এই যে বি স্কোয়ার মাইনাস 4AD, এটা ছিল বি, বি মানে হচ্ছে এই টি এর সহগ, এটা মানে যেটা হচ্ছে আসলে বেগ, নিশ্চয়ই বুঝতেছো, এটা হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি বেগ, এই যে এই জায়গাতে ছিল বেগ, বেগের ভ্যালু 5, মানে বেগের বর্গ, এখানে বেগের বর্গ, আর এইখানে 4 দেখতে পাচ্ছ, এই 1 কোত্থেকে আসছে, এই 1 আসছে হচ্ছে গিয়া এই টি স্কোয়ারের সহগ, টি স্কোয়ারের যে সহগ সেটা বেসিক্যালি আমরা এইখান থেকে পাইছি, দেখো টি স্কোয়ার সহগ এখান থেকে আসছে, ত্বরণকে হাফ দ্বারা আমরা গুণ করছিলাম, মানে হাফ এটি, ঠিক আছে, তার মানে বুঝতেছো এখানে হাফ এটি আছে, আর এখানে হচ্ছে গিয়ে হাফ এ আছে, এর ভ্যালু 2 ছিল দেখে কাইটা হয়েছে 1, তার মানে এখানে ভি আর এখানে হাফ এ, এটাতেই আমরা বলতেছি হচ্ছে গিয়া আমাদের এ এই জায়গাতে। তাহলে এইখান থেকেই তো আমাদের সমাধানটা আসছে, তাই না, এখান থেকেই আসছে, দেখো বি স্কোয়ার মাইনাস 4AC ইকুয়ালস টু 0 ধইরা সিটা বের করছি, সিটাই ডি, মানে বি স্কোয়ার বাই 4A, এই সিটাকেই আমরা ডি বলছি, আর বি এর ভ্যালুটা বেসিক্যালি আমরা দেখতেছি বেগের মান, মানে বেগের বর্গ ডিভাইডেড বাই 4A, 4 ইন্টু এ বলতে কোনটা বোঝায়, এ বলতে বোঝায় টি স্কোয়ারের সহগ, আর টি স্কোয়ারের সহগটাই হাফ এ, এইটারই সহগটা হাফ এ হচ্ছে ত্বরণ, মানে এখানে হাফ এ, তাহলে দেখো ডি ইকুয়ালস টু আসবে ভি স্কোয়ার বাই 2A, তাহলে শর্টকাটে এটা মনে রাখতে পারো ভি স্কোয়ার বাই 2A, শর্টকাটে এটা আমরা মনে রাখতে পারবো ভি স্কোয়ার বাই 2A, তাইলেই হয়ে যায়। দেখো এইখানে ভি এর ভ্যালু ছিল 5, বেগের মান 5 বর্গ ডিভাইডেড বাই 2A, এর ভ্যালু মানে ত্বরণের ভ্যালু ছিল 2, মানে চলে আসলো 6.25 মিটার। তাহলে এই অঙ্ক আসলে এই শর্টকাটটাও আমরা মনে রাখতে পারি, ভি স্কোয়ার বাই 2A, বেগের বর্গকে ত্বরণের দ্বিগুণ দ্বারা ভাগ করলে একবারে আনসার আমরা পেয়ে যাব, ঠিক আছে, এটাও মনে রাখতে পারি। সো এই ইজি একটা অঙ্ক, আমি কিন্তু অনেক ডিটেলসে তোমাদেরকে এটা বুঝাইছি, এইভাবে করে বুঝলে একবার যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখবা অনেক প্রবলেমই এরকম কি বলে দ্বিঘাত সমীকরণের সমাধানের এই জায়গা থেকে আমরা বের করে নিয়ে আসি। ওকে, সেরকম অঙ্ক আসলে ডেফিনেটলি তোমরা সবাই এটা করতে পারবা। ওকে ফাইন। সো আজকের ক্লাসে আমরা যতটুকু অংশ দেখছি, দেখো আজকের ক্লাসে আমরা অংশটা দেখছি গতিবিদ্যা, যেটা হচ্ছে 2 নাম্বার লেকচার। সো এখানে আমরা বেগ সময়ের গ্রাফ দেখছি, সমত্বরণে কত হয়, সমবেগে কত হয় এটা দেখেছি। এরপর আমরা বেগ সময়ের গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল থেকে সরণ নির্ণয় শিখছি, বিভিন্ন ডেসক্রিপটিভ প্রবলেমকে গ্রাফে প্রেজেন্ট করে অঙ্ক সলভ করা দেখেছি, বিভিন্ন কেসে বেগের এবং দ্রুতির গ্রাফ দেখছি, এবং গড় দ্রুতি এবং গড় বেগের সূত্র শিখছি, এবং এই রিলেটেড কনসেপচুয়াল ম্যাথ দেখছি, পাশাপাশি একটা জনপ্রিয় অঙ্ক যেটা আমরা সলভ করছি। ওকে, সো আজকের ক্লাসে কিন্তু আসলে আড্ডাটা একটু কম হয়েছে, তোমাদের সঙ্গে ইন্টারাকশনও একটু কম হয়েছে। ওকে, সো প্রথম ক্লাসে আমাদের যে ইন্টারাকশনটা ছিল ইনশাল্লাহ
সব ক্লাসে এটা থাকবে। সো আজকে আমার ইচ্ছাটাই ছিল এরকম করে দেখার যে তোমরা যখন স্টুডেন্টরা আছো যে একটা অংশ যখন আমি গ্রসলি পড়ায় যাই তোমাদের হচ্ছে ওই জিনিসটার অ্যাকসেপ্টেন্স কীরকম। ওকে, সো এই অংশগুলোর প্রত্যেকটা অংশই 9-10-এ আমরা কিছু না কিছু এটার প্রজেকশন দেখছি। তো আমার কাছে মনে হয়েছে এই অংশটা একবারে তোমাদের দেখাই দিলে তোমরা মেজরিটি রিলেট করতে পারবা। সো দ্যাটস ওয়াই ক্লাসে আমরা জাস্ট ওই অঙ্কগুলো দুপদাপ করে ফেলছি। ওকে, সো দ্যাটস ইট। আচ্ছা, ওকে, সো তোমাদের কাজ কী হবে, পুরো ক্লাসটা করে ফেলবা এবং এই ক্লাস দুইটা যদি করে ফেলো সেক্ষেত্রে 3 নাম্বার ক্লাসে আমরা অ্যাগেইন হচ্ছে গিয়া আমাদের ব্যাক টু দ্য প্যাভিলিয়ন বা ওখান থেকে আমাদের ক্লাসটা করতে পারবো। তো আমাদের দুটো ক্লাস শেষ হয়ে গেল। দুইটা ক্লাসে আমরা ওভারঅল শিখলাম একমাত্রিক গতি কী, সেইগুলো সূত্রগুলোকে কীভাবে ইউজ করে। আজকে ক্লাসে আমরা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছি এবং ওখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করছি। তো 3 নাম্বার ক্লাস, যেই ক্লাসে আমরা পরন্ত বস্তুর বেগের সূত্র দেখব বা একমাত্রিক গতির যাবতীয় আরও যা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো দেখে ফেলবো। এবং 4 নাম্বার ক্লাসে আমরা কিন্তু দ্বিমাত্রিক গতি বা প্রজেক্টাইলে চলে যাব। ঠিক আছে, ফাইন। সো দ্যাটস ইট, আজকে ক্লাস এতটুকুই। সো আমরা নেক্সট ক্লাস যেটা হচ্ছে গিয়া বুধবারে, ওইটার জন্য সবাই থাকবো এবং বুধবার রাত 10টার সময় যে ক্লাসটা এটা ইম্পর্টেন্ট সেটাতে সবাই অবভিয়াসলি উপস্থিত থাকবে। ওকে, সো আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, টেক কেয়ার, বাই 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 বাই।